আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, অ্যাজ এক্সপেক্টেড কারেকশনের রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে, যেটা লাস্ট কয়েকদিন ধরে বলার চেষ্টা করতেছিলাম। কারণ এর আগেও আমরা গত সপ্তাহে এইখানে ডাবল টপ টাইপের একটা সিনারিও এক্সপেরিয়েন্স করেছি। আর আমরা জানি যে ডাবল টপ হলে মানে একই জায়গা থেকে যদি ইন্ডেক্সটা কিংবা যে কোনো স্টক যদি রেজিস্ট্যান্স পায়, তারপরে কারেকশন এক্সপেক্টেড হয়, এটা একদম বেসিক ক্যারেক্টারিস্টিক্স যে কোনো স্টক প্রাইসে। সো সেইটার রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে। প্রতিদিন আমি নিজেও চাই যে মার্কেটটা ভালো করুক। কারণ মার্কেটের মধ্যে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসে, প্রচুর স্টকের মধ্যে বাউন্স ব্যাক আসবে, নতুন করে ট্রেড প্ল্যান করার মতো স্কোপ সৃষ্টি হবে। এটা হচ্ছে আমার আবেগের কথা। কিন্তু প্র্যাকটিক্যালি যদি চার্টকে রিপ্রেজেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু চার্টের মধ্যে কোনো রিফ্লেকশন নাই যে বাউন্স করতে পারে। সো এই যে কারেকশন হচ্ছে, তো আগামী দিনে একটা বাউন্স ব্যাক আসতে পারে। কারণ আমরা জানি যে মুভিং এভারেজ 20 এইখান থেকে অনেক সময় স্টক প্রাইস বাউন্স ব্যাক ক্রিয়েট করে। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, এখান থেকে একটা বাউন্স ব্যাক হতে পারে। আর নর্মালি ৩-৪ দিনের পরে মার্কেট একটু পজিটিভ হওয়া এক্সপেক্টেড। সো রিসেন্ট টাইমস আমরা এই অংশটুকুর মধ্যে তো আসলে ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ ইন্স্যুরেন্সকে ভালো করতে দেখেছি। কিন্তু আজকে বেশিরভাগ স্টকের মধ্যে আনইউজুয়াল ভলিউম, সেলস টাইপে চলে এসছে, আমার কাছে এরকমই মনে হয়েছে। সো ইন্স্যুরেন্স সেক্টরের কারেকশনে যদি এর সাথে যোগ হয়, মার্কেট কিন্তু আরও নিচের দিকে আসতে পারে, যেটা আমি এই জায়গা থেকে বলার চেষ্টা করতেছি। সবসময় যেটা বলি যে যখন আমরা একটা আইডিয়া পাই, ইনফ্যাক্ট যেই দিন যেটা পেয়েছিলাম উপরে উইক ছিল, তারপরে একদিন কারেকশন হয়, ১ পয়েন্ট কারেকশন হয়, ১০০ পয়েন্ট কারেকশন হয়, কিন্তু সেম কথা। যখনই আমরা বুঝতে পারি যে ইন্ডেক্সটা কারেকশন হতে পারে, সবার আগে আমাদেরকে সেফ সাইডে চলে যেতে হবে, যে নতুন করে ক্যাশ ইনভলভ না করা, আর যতটুকু ইনভলভ ক্যাশ আছে সেটাকে ফ্রি করে রাখা। সো অ্যান্ড কারেকশন হচ্ছে, কারেকশন দেখে আসলে লাভ নাই ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে চিন্তা করলে। অ্যান্ড নেক্সট কবে বাউন্স ব্যাক পাওয়া যায় ইন্ডেক্সের মধ্যে এবং পার্টিকুলার স্টকের মধ্যে সেই বাউন্স ব্যাকের রিফ্লেকশন থাকে কিনা, এই টাইপের স্টকে নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ সৃষ্টি হতে পারে। যেহেতু ইন্ডেক্সের মধ্যে কারেকশনের রিফ্লেকশন, বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু আমরা আসলে এই কারেকশনের রিফ্লেকশনটাই হয়তো পাবো। ভলিউমটা অ্যাক্টিভ আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সেটাই দেখতে যাই আপকামিং কবে আসলে প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া যায়। আলোচনার শুরুতে যদি জিল বাংলা নিয়ে বলতে চাই, আজকে যে ভালো করতে পারবে না, তার একটা রিফ্লেকশন কতদিনই পাওয়া গেছে, তার এই প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে। ভলিউমটাও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে, একদম বেসিক ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেই আছে। বেসিক ক্যারেক্টারিস্টিক্সটা আমি আসলে সবসময় প্রায়োরিটি দিতে চাই, শুধু স্টক মার্কেটের ক্ষেত্রে না, যে কোনো কাজের ক্ষেত্রে, সুইমিংয়ের ক্ষেত্রে হোক, ড্রাইভিংয়ের ক্ষেত্রে হোক, ক্রিকেট খেলার ক্ষেত্রে হোক, আপনি বেসিক্সে যত বেশি স্ট্রং, আপনার দীর্ঘমেয়াদে সাস্টেইনেবিলিটি কিন্তু তত বেশি। মানে স্টক প্রাইস সবসময় আনপ্রেডিক্টেবল, তারপরেও স্টক প্রাইসের কিংবা স্টক মার্কেটের যে বেসিক ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, সেগুলো কিন্তু বেশিরভাগ সময়ই ফলো করে। সো বেসিক্সে স্টিক থাকা আমার কাছে মনে হয় খুবই জরুরি। ইউনাইটেড পাওয়ার জেনারেশনের মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা ভালো ছিল না। সো প্রফিট টেকিংয়ের বাজে সিনারির কথা মেনশন করতেছিলাম, সো এটাই কিন্তু রিফ্লেক্ট হয়েছে। আর বেশিরভাগ স্টকের মধ্যে আসলে বলার কিছু নাই, কারণ এখন কারেকশনের রিফ্লেকশনটি পাওয়া যাবে। আর আমাদের দেশের একটা বাজে টেন্ডেন্সি আছে মার্কেটে। এখন তো আসলে স্টক প্রাইসটা ডাউন ট্রেন্ডে চলতেছে। ডাউন ট্রেন্ডের বাজে টেন্ডেন্সি হচ্ছে এই সব সুইং যেখান থেকে শুরু হয়, ঘুরে ফিরে কিন্তু আবার এইসব জায়গায় চলে আসবে। মানে আসা এক্সপেক্টেড ইনফ্যাক্ট। সো এইসব জায়গায় আসলে নতুন করে আবার ট্রেড প্ল্যানিং এর কথা চিন্তা ভাবনা করা যেতে পারে।
ফর এক্সাম্পল ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্স সবসময় মেনশন করি যে স্টক প্রাইস সুইং করে চলে। এখানে একটা আপ সুইং হয়েছে, এই যে ডাউন সুইং হয়েছে, আবার একটা আপ সুইং হয়েছে, হয়ে কিন্তু চার্টের মধ্যে সিনারিও ভালো না। সো এখান থেকে মোস্ট এক্সপেক্টেড কিন্তু আবার এই যে ডাউন সুইং এর নিচে চলে আসা। ফাইন্যান্স সেক্টরের মধ্যে ইউনাইটেড ফাইন্যান্সের কথা বলতে চাই। ক্যান্ডেল ওয়াইজ কিন্তু খুবই সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল এসছে। তো ভলিউমের খুব একটা সুন্দর ডেভেলপমেন্ট নাই। সো খুব একটা ইন্টারেস্টেড হওয়ার মতো কিছু না ইনফ্যাক্ট। আর আমরা যারা ট্রেডিংটা প্র্যাকটিস করি তারা কিন্তু পার্টিকুলার কোনো স্টক নিয়ে থাকি না। যে স্টকের মধ্যে ট্রেড প্ল্যান করার মতো কোনো সিনারিও আছে সেটাই কিন্তু আমাদের জন্য ভালো স্টক হয়ে যায়। সো এখানে ফান্ডামেন্টালি কোনটা স্ট্রং, ফান্ডামেন্টালি কোনটা উইক, ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে খুব একটা ডিফার করে না ইনফ্যাক্ট। মানে এইখানে ট্রেডিংটা প্র্যাকটিস করতে গেলে আপনাকে ডেফিনেটলি প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ এগুলা ক্যালকুলেশনের মধ্যে রাখতে হবে। স্টকের প্রাইস কত, মানে এটা কোনোই মূল্য রাখে না। ইউনিক হোটেলের কথাও বলতে চাই যে প্রপার কারেকশন হচ্ছে, খুবই সুন্দর। কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখেন, নিচে এসে এই যে এরকম একটা ফেস পেলে কিন্তু আবার ট্রেড প্ল্যান করার জায়গা হবে। কারণ স্টক মার্কেট কিন্তু সবসময়ের জন্যই সেম। ইউনাইটেড ইন্স্যুরেন্স উপরে কিন্তু উইক টুইক সহ ক্যান্ডেল আসতেছে, মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সও আছে, সিনারিও ভালো লাগতেছে না। ইউনিয়ন ইন্স্যুরেন্সের কথা বলছি ইনফ্যাক্ট। তশরিফার কথাও বলতে চাই, দেখেন এই যে মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পে প্রপার কারেকশনে চলে আসছে, কারেকশনটাও সুন্দর। সো এটাকে অবজারভেশনের মধ্যে রাখেন। অলমোস্ট ট্রেড প্ল্যান করার কাছাকাছি চলে আসছে। সো এখান থেকে সুন্দর একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু এটাই সুন্দর করে ট্রেড প্ল্যান করার জায়গা হবে। কারণ আমরা জানি স্টক প্রাইস সুইং করে চলে, এই যে আপ সুইং হয়েছে, রেজিস্ট্যান্স পে আবার নিচে চলে আসছে, আবার যদি একটা কনসিডারেশন পাওয়া যায় এইসব জায়গায়, এটাই কিন্তু একটা আপ সুইংয়ের জন্য সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এর মধ্যে টিআইএলএল ভালো করলেও যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি হতে পারে। ক্যান্ডেলের মধ্যেও কিন্তু উপরে উইক টু উইক চলে আসতেছে, আর প্রিভিয়াস সুইংয়ের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে খুব একটা হয়তো উপরের দিকে যেতে পারবে না। সানলাইফের মধ্যেও রিফ্লেকশন ভালো না। গত ২ দিন ধরেই তো ক্যান্ডেল উপরে উইক পাচ্ছিলাম। আজকে কিন্তু একটা এনগালফিং সিনারিও চলে আসছে। সো ভালো লাগতেছে না, ভলিউমটাও ডিক্লাইনিং। ও কিন্তু সুইং এর আসলে উপরের দিকে আছে। তো আবার নিচে আসতে হবে নতুন করে ট্রেড প্ল্যান করতে চাইলে। স্টাইল ক্রাফট তো ভালো করতেছিল। গত ২ দিনই ম্যাক্সিমাম লিমিট ছিল। কিন্তু আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। তো এটাই সবসময় বলি যে ম্যাচুর স্টক সবসময় অবজারভেশনের মধ্যে রাখা উচিত। যেকোনো সময় যেকোনো স্টকের মধ্যে কিন্তু সেল সিগন্যাল চলে আসতে পারে। তো গতকাল এটাকেই বলেছিলাম একটা আনইউজুয়াল ভলিউম, একটা রেফারেন্স যে হয়তো চার্ট বেশি দূরে যেতে পারবে না। আজকে কিন্তু তার চেয়েও বেশি ভলিউম ডেভেলপ করেছে। এটা আরও বেশি আনইউজুয়াল ভলিউম হয়েছে। ক্যান্ডেলস্টিকের মধ্যেও রিফ্লেকশন চলে আসছে। সো এখান থেকে মোস্ট এক্সপেক্টেড কিন্তু কারেকশন হয়ে নিচে চলে আসা। এসপি সিরামিক অনেক লালের পরে তো সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। চার্টের প্যাটার্ন দেখে, ফ্লো দেখে খুব ভালো লাগতেছে ইনফ্যাক্ট। কিন্তু এইটাও আবার ২ ভাবে দেখার সুযোগ আছে। এটাও একটা প্রপার বাউন্স ব্যাক হতে পারে। প্রপার বাউন্স ব্যাক হলে কিন্তু এখান থেকে আরেকটা আপসুইং হতে পারে। এটা একভাবে দেখা। সেকেন্ড ভাবে দেখা হচ্ছে যে এই ভলিউম যতটুকু গেইন করেছে এটা আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। হয়ে কিন্তু আবার এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল না হয়ে কারেকশনের রিফ্লেকশনে চলে আসতে পারে। তো নরমালি ডাউন ট্রেন্ডে ডাউন সুইং এ ট্রেড করার ক্ষেত্রে আমি রিটেস্ট সিনারিওটাকে বেশি প্রায়োরিটি দেই। সো আপকামিং ডেইস এবং তার পরের দিন রিফ্লেকশনটা কেমন হয় এটা খুবই জরুরি হবে ইন দিস কেস এসপি সিরামিকের ক্ষেত্রে। সো ভলিউমের ডেভেলপমেন্টের দিক দিয়েও ভাইটাল হবে। সো আসলে সিনারিও ক্যান্ডেল ওয়াইজে খুব একটা ভালো এরকম না। ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা একটা পজিটিভ সাইন ডেফিনেটলি। সি পার্লের কথাও বলতে চাই। সি পার্ল, এমারাল্ড ওয়েল অনেক সময় একই ফ্লোতে চলে। আমার কাছে এরকমই মনে হয়। আজকে এমারাল্ড ওয়েল তো ম্যাক্সিমাম লিমিটেড ছিল। সি পার্লও কিন্তু ভালো করার চেষ্টা করেছিল, কিন্তু দিন শেষে সাস্টেইন করতে পারে নাই। ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। তো সামহাও যদি ভলিউম ডেভেলপ করতে পারে তাহলে কিন্তু আমার কাছে মনে হয় এখান থেকেও একটা ভালো গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে। আগামী দিন সি পার্লের জন্য খুবই ভাইটাল হবে। সাপোর্ট তো সেলস ইন রিফ্লেকশনে বলতে চাই আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সও তো ভালো করতেছিল, কিন্তু সিনারিও কিন্তু খারাপ চলে আসছে। সো এখন কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। আমরা যারা ট্রেডিংটা প্র্যাকটিস করি তারা আসলে মার্কেটটাকে ট্রেন্ডের ভিত্তিতে দেখি যে এই স্টকটা কোন ট্রেন্ডে চলতেছে। ফর এক্সাম্পল সমরিতা রিসেন্ট টাইম যদি দেখেন প্রপার একটা সাইড সুইংয়ের মধ্যে আছে। উপরের দিকেও যেতে চাচ্ছে না, নিচের দিকেও আসতে চাচ্ছে না, একদম প্যারালাল একটা মুভমেন্ট করতেছে, সমতল একটা মুভমেন্ট করতেছে। এবং ও যে ভালো করতে পারে ক্যান্ডেলস্টিকের মধ্যে, ভলিউমের মধ্যেও খুব একটা ভালো রিফ্লেকশন নাই। সো ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে চেষ্টা করা হয় এই ধরনের যে সকল স্টকের মধ্যে মুভমেন্ট থাকে না সেগুলোকে অ্যাভয়েড করা। সমতালেদারের মধ্যেও কিন্তু একটা রেফারেন্স পাওয়া গেছে যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি ক্যান্ডেল ওয়াইজ ভালো আসে নাই। সো এখান থেকে মোস্ট এক্সপেক্টেড কিন্তু কারেকশন। লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে রূপালী লাইফটাকেও
সেম কথাই বলতে চাই। এটি আনইউজুয়াল ভলিউম। ক্যান্ডেল ওয়াইজ ভালো আসে নাই। ভলিউমটা অ্যাক্টিভ আছে। কিন্তু ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু সুইংটা আবার নিচের দিকে চলে আসতে পারে। হার্ডি ফুড আপসুইং এ ছোট্ট আপসুইং ইনফ্যাক্ট এরপরে এই ধরনের ক্যান্ডেল কিন্তু সেল সিনারিওর ইঙ্গিতই করে। নরমালি সেল সিনারিওর পরের দিন কিন্তু একটা বড় এরকম রেড ক্যান্ডেল আসে। কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ আছে। এটা একটা পজিটিভ বিষয়। কিন্তু ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু রেড ক্যান্ডেল এক্সপেক্টেড। প্রভাতী ইন্স্যুরেন্সের কথাও বলতে চাই। এখানে একটা রেফারেন্স পাওয়া গেছে যে সুইংটা হয়তো আর সামনের দিকে বেশি দূর কন্টিনিউ করবে না। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি চলে আসছে। গতকাল সেল সিনেমা বলেছিলাম সেল সিনেমাতে মোস্ট এক্সপেক্টেড কারেকশন। তো কারেকশন না হয়ে আপসুইং একটা ফেজের দিকে গেছে। এটা হচ্ছে খুব ভালো করবে এরকম মনে হয় না। কারণ আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি ইন জেনারেল কেসেস এরকম অ্যাক্টিভিটির পরে কিন্তু সেল সিনারিও কারেকশন এগুলো এক্সপেক্টেড হয়। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে প্যারামাউন্টের সিনারিও ভালো লাগতেছে না। ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু প্রপার কারেকশন হয়ে নিচে এইসব লেভেল পর্যন্ত চলে আসতে পারে। পেপার প্রসেসিং সিনারিও দেখে কিন্তু ভালো লাগতেছে না। মনে হচ্ছে যে মুভিং এভারেজ 20 কে যেহেতু ক্রস করে ফেলেছে, এই সুইংয়ের প্রিভিয়াস সুইংয়ের বটম এইসব জায়গাও চলে আসতে পারে। এগুলো যদি আসে তাহলে কিন্তু নতুন করে আবার ট্রেড প্ল্যান করার জায়গা হবে। অরাইন ফার্মার রিফ্লেকশনও ভালো না। কারেকশনের রিফ্লেকশনটাই মনে হচ্ছে। সেম গোস ফর অরাইন ইনফিউশন। ওয়েম্যাক্স আজকে তো আবার খারাপ রিফ্লেকশন, ভলিউমটাও ডিক্লাইনিং। সো সিনারিও ভালো লাগতেছে না। নিটল ইন্স্যুরেন্স আজকে ভালো করলেও আনইউজুয়াল ভলিউম একটা রেফারেন্স পাওয়া গেছে। সো লেটস সে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। মিডল ব্যাংকের কথাও বলতে চাই। ভলিউম ডেভেলপ করে নাই। ক্যান্ডেলটাও ভালো আসে নাই। মানে ফ্লো নিচের দিকে। ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল বললে ভালো। ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল দিয়ে কিছুই যায় আসে না। এই আপসুইং এর পরে কিন্তু এখনো পর্যন্ত ফ্লোটা নিচের দিকে। সো সেই দিক থেকে খুব একটা সিনারিও ভালো মনে হচ্ছে না। বেঙ্গল লাইফ তো খুবই সুন্দর। প্রপার একটা ট্রেন্ডি প্রবণতার মধ্যে ছিল। আজকের রিফ্লেকশনটা ভালো হয় নাই। আনইউজুয়াল ভলিউমের রেফারেন্সটা পাওয়া গেছে। সো ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড। সেম গোস ফর মেঘনা ইন্স্যুরেন্স। মালেক টেক্সটাইল সেক্টরের মধ্যে সিনারি তো আসলে ভালো না। কে যেন একজন খুব কমেন্ট করতো মালেক নিয়ে, খুব ভালো হয়ে যাবে, এটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে। সো তার জন্য স্পেশালি বলতেছি, উনি যদি আসলে শুনে থাকেন যে মালেকের সিনারিও কিন্তু ভালো না, একদম ডাউন ট্রেন্ডে চলতেছে। আর আমাদের বেশিরভাগ বিনিয়োগকারী পুঁজি হারায় কারণ সে প্রপার স্টপ লস নিতে পারে না। লসটাকে মানে অল্প লসটাকে একসেপ্ট করতে পারে না। এই জন্য সে বড় লসের সম্মুখীন হয়। রিসেন্ট টাইমস যে প্রাইসে কিনা থাকুক না কেন, মানে স্টপ লসটাই যে এই প্রাইস লেভেলে হওয়া উচিত। সামহাও এইটা তো ক্রস করেই গেছে এবং তারপরে যদি আমি ওভারঅল এই সিনারিওটার নিচেও স্টপ লস রাখতে চাই তাহলে যে এই লেভেলটা আসলে হওয়া উচিত। এইটাও ক্রস করে গেছে। যখনই আসলে স্টপ লস হিট করে যায় ওই স্টকে কখনোই থাকা উচিত না। কারণ এই ছোট লসটুকুকে লস মনে হলেও আদতে কিন্তু আরো বড় লস হতে পারে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের সেক্টর গ্রাফ থেকে কিন্তু বোঝা যাচ্ছে জানিউজুয়াল ভলিউমের পরে ক্যান্ডেলটা ভালো আসে নাই, মানে ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। সো কারেকশনটাই কিন্তু এক্সপেক্টেড। মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটাও হতে পারে। কেপিসিএল আজকে তো খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে। সো নতুন করে কিন্তু আবার কারেকশন কিংবা সাইড সুইং এর ফ্লোতেই ভাবা উচিত। খান ব্রাদার্স এটাও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক হতে পারে। ভলিউমের যেহেতু স্পেশাল কোনো ডেভেলপমেন্ট না, ইন্ডেক্সটাও ভালো করতেছে না, কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড। কেএনকো ভালো, সুন্দর কারেকশন হচ্ছে। তো এই যে সব জায়গায় আসলে কিন্তু নতুন করে আবার ট্রেড প্ল্যান করা চিন্তা ভাবনা করা যেতে পারে। কর্ণফুলি খুবই সুন্দর সুইং এর মধ্যে ছিল। ভলিউমটা খুবই সুন্দর, এখন অ্যাক্টিভ আছে কিন্তু ক্যান্ডেলের রিফ্লেকশন আজকে ভালো আসে নাই। কারেকশনটাই এক্সপেক্টেড। যমুনা ব্যাংক ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিটাও লক্ষ্য করা যেতে পারে। ইন্স্যুরেন্স সেক্টরের সেক্টর গ্রাফ দেখেও তো বোঝা যাচ্ছে এই যে একটা আপসুইং কারেকশন আর একটা আপসুইং, তারপর আমরা সেকেল সিনারিও পেয়েছি। ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। ইসলামী ব্যাংক সিনারিও তো আসলে ভালো না। এই দিন থেকেই বলা শুরু করেছি হাফ হার্টেড বাউন্স ব্যাক যেদিন ফ্রুটফুল হয় নাই আর মুভিং এভারেজ 50টাকে ক্রস করে ফেলেছে, খুবই বাজে সাইন। কারণ কারেকশন হয়ে কনভেনশনাল এই যে সব সাপোর্টের কাছাকাছি চলে আসলেও কিন্তু অবাক হওয়ার কিছু নাই। স্টপ লস নেওয়ার প্র্যাকটিসটা করতে হবে। সো স্টপ লস যারা না নেন তারাই আসলে বেশি মার্কেটকে ব্লেম করেন আমার যেটা মনে হয়। সো স্টক মার্কেটে আসলে লম্বা সময় ভালো করতে চাইলে কিংবা টিকে থাকতে চাইলে প্রফিট নিয়ে ভেবে কোনো লাভ নেই। আপনার পুঁজি আপনি কতটুকু সেফ রাখতে পারেন সেটা নিয়ে ভাবা উচিত। ইবনে সিনার কথা বলতে চাই, একটা স্টকের লাইফ সার্কেল কেমন হতে পারে তার পারফেক্ট রিফ্লেকশনের সামনে আমরা এসে দাঁড়িয়েছি। ইবনে সিনার মধ্যে খুবই সুন্দর রিফ্লেকশন আছে। ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে দেখি, এখান থেকে একটা আপসুইং হয়েছে, আবার কারেকশন হয়েছে, আপসুইং হয়েছে, কারেকশন হয়ে আবার একটা আপসুইং কারেকশন হয়ে এই অংশটুকু খুবই সুন্দর আপ ট্রেন্ডে ছিল, যেটার রিফ্লেকশন কিন্তু আর মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছিল।
যখনই ওর ট্রেন্ড শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু এই স্টকের আসলে ওইভাবে কোনো দাম নাই। তারপরে প্রপার ডাউন ট্রেন্ডের মধ্যে চলে আসছে। বড়, বড় ডাউন সুইং হয়েছে। ছোট, ছোট আপ সুইং হয়েছে, আবার ডাউন সুইং, আবার আপ সুইং, আবার ডাউন সুইং, আপ সুইং হয়ে ও কিন্তু মুভিং এভারেজ এই 20 টাকেই কিন্তু ক্রস করে সাকসেসফুলি উপরে যেতে পারে নাই। এখান থেকে কিন্তু প্রপার আবার কারেকশন। সো যেসব জায়গায় ছিল ও কিন্তু ঘুরে ফিরে আবার এইসব জায়গায় আসতেছে। এটাকেই আমরা একটা স্টকের লাইফ সাইকেল বলি। সো রিসেন্ট টাইমস তো প্রপার ডাউন সুইং চলতেছে, কারেকশন চলতেছে। অবজারভেশনের মধ্যে রাখেন। এটাই কিন্তু বাউন্স ব্যাক রিটেস্ট পেলে ছোট পরিসরে ট্রেড প্ল্যান করার সুন্দর জায়গা হবে। জিপির মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ ইনডিসাইসিভ টাইপ সিনারিও আসছে। অ্যাজ এ হোল নাথিং স্পেশাল। গোল্ডেন সাউন্ড তো আজকে ভালো করেছে, কিন্তু একটা রেফারেন্স কিন্তু পাওয়া গেছে আনইউজুয়াল ভলিউমের, যে সুইংটা হয়তো আর খুব একটা বেশি দূরে যেতে পারবে না। আর সেম ভলিউম যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারবে। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে গোল্ডেন জুবিলি মুভিং এভারেজ 20 কে ক্রস করে ফেলেছে, সিনারিও ভালো না। এইসব জায়গায় চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। গ্লোবাল হেভি কেমিক্যালস আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, নতুন করে কারেকশনের ফলতেই ভাবা উচিত। লো পেডের মধ্যে জেমিনি সি ফুডটাও অবজারভেশনের মধ্যে রাখেন, কারেকশন হচ্ছে। সো এইখানে যে পরিমাণ সুন্দর কারেকশন হয়ে প্রফিটের জায়গা হয়েছে, মানে কারেকশনটা খুবই সুন্দর ছিল। আমার এখনো মনে আছে যে অরেঞ্জ ফিশন, জেমিনি সি ফুডের খুবই সুন্দর কারেকশন হচ্ছিল। এইখানের কারেকশন কিন্তু অতটা সুন্দর না, ভিতরে অনেকবারই বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে, গ্রিন ক্যান্ডেল এসছে। সো অবজারভেশনের মধ্যে রাখেন, আরও নিচে এসে বাউন্স ব্যাক পেলে এটাই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। জিবিপি পাওয়ার নিয়ে তো বলতেছিলাম যে গতকালের রিফ্লেকশনটা ভালো ছিল না। তো আজকে তো অনেকটাই ডিসাইসিভ, ভলিউমটা ডিক্লাইনিং। সো নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। ফং ফুড, ফং সিরামিক কোনোটার সিনারিওই ভালো না। ফরচুনের মধ্যেও কিন্তু নতুন করে এই কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। ফাইন ফুডস আজকে ভালো করলেও রেফারেন্স পাওয়া গেছে মিউচুয়াল ভলিউমে। সো এরকম সিনারিও হলে তো বেশিরভাগ সময় সুইংটা উপরের দিকে যেতে পারে না। ইটিএল আর ফেক ডিল দুটো একই রেফারেন্সে বলতে চাই। আনইউজুয়াল আপসুইং এর পরে কিন্তু আনইউজুয়াল ডাউনসুইং এক্সপেক্টেড। ফেক ডিলের মধ্যে এরকম রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে। ইমারুল ওয়েল আজকে ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি চলে আসতে পারে। সো আপকামিং ডেজ একটা সেল সিনারিও ফলোড বাই কারেকশন এক্সপেক্টেড। ইস্টার্ন ইন্স্যুরেন্সও খুবই সুন্দর ফ্লোতে ছিল। আপসুইং এর পরে কিন্তু একটা সেলুশন টাইপ ক্যান্ডেল এসছে। ডোরিন পাওয়ারের কথাও তো কতদিন বলতেছিলাম যে ক্যান্ডেল উইক টু উইক আসতেছে, ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে। সো প্রফিট টেকিং এর বাজে সিনারিওটাই রিফ্লেক্টেড হয়েছে, যে আরও বেশি ভলিউম গেইন করেছে। মোস্ট এক্সপেক্টেড কিন্তু কারেকশনের ফ্লো। দেশবন্ধুর কথা বলতে চাই, অবজারভেশনের মধ্যে রাখেন। প্রপার রেড ক্যান্ডেল দিয়ে কারেকশন হচ্ছে, এটাই কিন্তু ইন্ডেক্স প্লে করলে ছোট একটা আপসুইং এর জন্য প্রফিটের জায়গা হবে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের অন্যান্য স্টকের মতো ডেটা লাইফের মধ্যেও সেম রিফ্লেকশন, আনইউজুয়াল ভলিউম, সেলস টাইপ ক্যান্ডেল। ক্রিস্টালের মধ্যে ভলিউমগুলো খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, দেখে খুব ভালো লাগতেছে। কিন্তু সবার আগে হচ্ছে ক্যান্ডেলস্টিকের রিফ্লেকশন, রিফ্লেকশন ভালো না। সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। কনফিডেন্স সিমেন্ট কাপ সুইংয়ের পরে এই ধরনের সিনারিও তো আমার কাছে প্রপার সেল সিনারিও। আজকে ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, আর ভলিউম নতুন করে ডেভেলপ করতে পারলে কিন্তু সুইংয়ের আরও ফেস হতে পারে। এক্স ফার্মা অ্যাজ এক্সপেক্টেড কারেকশনের রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে। বিএসটির মধ্যেও সেম রিফ্লেকশন। সো ইন্ডেক্সের কারেকশন হলে কিন্তু বড় কারেকশন হলে অবাক হওয়ার মতো কিছু নাই। তো যারা ওপরে কিনে এখনো চিন্তা করতেছেন দেখি দেখি দেখি, তো সকল স্টপ লস কিন্তু হিট করে যাবে। আর এইখান থেকে যদি কারেকশন হয়, ও কিন্তু সুইং শুরু করেছে এই লেভেল থেকে, কারেকশন হয়ে যদি আবার এই লেভেলে চলে আসে তো অনেক দূর। অলমোস্ট 50% কারেকশন হলেও অবাক হওয়ার মতো কিছু নাই। সো ডিসিশন ইজ ইয়োর্স। ব্র্যাক ব্যাংকের মধ্যেও কারেকশনের রিফ্লেকশন। বেস্ট হোল্ডিং ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেইখানেই কিন্তু চলে আসতেছে। সো এটাই বলি যে কিছু স্টক আগে রিফ্লেক্টেড হয়, কিছু স্টক পরে রিফ্লেক্টেড হয়, আবার কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গার দিকে আসতেছে। বিচেচারিস কাপসুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল তো সেল সিনারিও ইঙ্গিত করে। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইং আরও ফেস হলেও হতে পারে। ভেরিফাই ফুড ভলিউমটা একটু বেটার ডেভেলপ করতে পারলে ভালো হতো, তাহলে একটু আশা ভরসা থাকতো। ভলিউমের ডেভেলপমেন্টটা গতদিনের মতো নাই, ক্যান্ডেলস্টিকের রিফ্লেকশন ভালো আসে নাই। তো এই রিটেস্ট সিনারিও বলেছিলাম এটা খুব একটা ভালো করবে বলে মনে হয় না। আশার মানে এটাই যে ইন্ডেক্সের তো কারেকশনের দিনেও ওর বেশি কারেকশন হয় নাই। বিডি ফাইন্যান্স ক্যান্ডেল ওয়াইজ তো সুন্দর এসছে, ভলিউমটাও গেইন করেছে। তো ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে সুইংটা উপরের দিকে যেতে পারবে। অ্যাজ এ হোল খুব একটা ডিসাইসিভ কোনো কিছু না। বিডি কমের আজকে রিফ্লেকশন ভালো না, নতুন করে কারেকশনের ফ্লো, কারণ ভলিউমটা ডিক্লাইনিং। এশিয়া ইন্স্যুরেন্সও খুব ভালো ফ্লোতে ছিল, কিন্তু সেলস টাইপ চলে আসছে, যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে। এক্সপেক্টেড কারেকশন। ওগ্রেসিস বড় বড় কারেকশন হচ্ছে, অবজারভেশনের মধ্যে রাখেন। কনসিডারেশন ফেস পেলে এটাই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। আফতাব অটো, আচ্ছা আফতাব অটো নিয়ে বলতে চাই, গতদিন আসলে ভুল করে বলে ফেলেছিলাম যে ট্রেড হয়েছে।
সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমরা যারা ট্রেডিংটা প্র্যাকটিস করি, তারা ক্যান্ডেলস্টিকের উপরে বেশি ফোকাস করি তো। ওইদিন ট্রেড হইছে কি হয় নাই, ইট ডাজন্ট ম্যাটার এট অল। কেন ম্যাটার করে না এটা একটু বলি। আর আমাদের দেশের মানুষের বেশিরভাগ বিনিয়োগকারীর সমস্যা যেটা, যেটা প্রয়োজনীয় সেই জিনিসে ফোকাস করবে না। যেটা অপ্রয়োজনীয় সেটা নিয়ে মাতামাতি বেশি। কোন সেন্স থেকে বলতেছি? যে গত দিন আমি যে কথাটা বলেছি ওইটা যেদিন ট্রেড হয় ওই দিনের জন্যই অ্যাপ্লিকেবল। যে গতদিন যে কথাগুলো বলেছিলাম এরকমই কিন্তু রিফ্লেকশনটা পাওয়া গেছে। তো নতুন করে আফতা বটনে আর কিছু বলতেছি না। সো এটাই বলতে চাই যে কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। হেডিয়েন্টিয়াল রিফ্লেকশন তো ভালো না, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। ফার্স্ট প্রাইম খুবই রিস্কি জোন, প্রপার কারেকশনের রিফ্লেকশন, ভলিউমটাও ডিক্লাইনিং। পরিশেষে ইন্ডেক্সের 3 মিনিটের চার্টটা যদি একটু দেখতে চাই, চার্ট দেখে তো বোঝা যাচ্ছে অ্যাজ এ হোল প্রপার ডাউন ট্রেন্ডে মেনটেন করে চলতেছে। তো আমি মুভিং এভারেজগুলোকে বেশি এমফাসাইজ করি, কারণ মুভিং এভারেজ এত ইউনিক একটা টুলস, এটা দেখে অনেক কিছু বোঝা যায়। যেমন ট্রেডিং বেসিক্স প্লেলিস্টেও মুভিং এভারেজ, ট্রেডিং স্ট্র্যাটেজি, মুভিং এভারেজ সম্পর্কে ডিটেল আলোচনা করা আছে। মুভিং এভারেজের রেফারেন্স ছাড়া ট্রেড প্ল্যান করা খুব একটা ওয়াইজ বলে আমার কাছে মনে হয় না, কারণ মুভিং এভারেজ থেকে আসলে অনেক কিছু ব্রেড করা যায়। আর মুভিং এভারেজ 2050 মানে অলৌকিকভাবে বলেন, দুর্ভাগ্যবশত বলেন, স্টক প্রাইস এটাকে রেসপেক্ট করে। ফর এক্সাম্পল দেখেন, যখনই মুভিং এভারেজের কাছাকাছি গেছে ডাউন ট্রেন্ডের স্টক রেজিস্ট্যান্স পেয়ে নিচে চলে আসছে। এইখানে মুভিং এভারেজ 50 আশেপাশ থেকে কিন্তু রেজিস্ট্যান্সটা পেয়েছে, প্রপার নিচে চলে আসছে। আবার একটু সাইড সুইংয়ে থেকে মুভিং এভারেজ 20 থেকেই রেসপেক্ট করে নিচে চলে আসছে। আবার যখন এটা ক্রস করে গেছে এই মুভিং এভারেজ 50 থেকেই রেজিস্ট্যান্স পেয়ে আবার নিচে চলে আসছে, এবং ফাইনালি দেখেন মুভিং এভারেজ 20 থেকে রেজিস্ট্যান্স পেয়ে আবার নিচে চলে আসছে। সো অ্যাজ এ হোল কিন্তু ডাউন ট্রেন্ডিং কন্টিনিউ করতেছে। সো ডে চার্টে যদি ফিরে আসি, সো সিনারিও তো আসলে ভালো না। এখন এই কারেকশন দেখে লাভ নেই, এখন বাউন্স ব্যাক খুঁজতে হবে। কালকেও যদি বাউন্স ব্যাক পাওয়া যায়, পার্টিকুলার স্টকের মধ্যে সেই রিফ্লেকশনটা থাকে, সেটাও অনেক স্টকের মধ্যে ট্রেড প্ল্যান করার জায়গা হবে। আর কালকে না পেয়ে যদি 1 সপ্তাহ পরে, 1 মাস পরেও পাওয়া যায়, যেদিন পাওয়া যায় সেদিন পার্টিকুলার স্টকের মধ্যে যদি বাউন্স ব্যাক থাকে, ওই দিন ক্যাশ ইনভলভ করাটাই আমার কাছে মনে হচ্ছে ওয়াইজ। মার্কেটে ট্রেড প্ল্যান করার জায়গা না থাকলে শুধু শুধু ক্যাশ ইনভলভ করে রাখাটা বোকামি ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে। সো আপকামিং ডেইস এই কারেকশনের ফ্লো থেকে বের হয়ে প্রপার একটা আপসুইংয়ের ফ্লোতে যাবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটা শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.